বলে দুজনা আর আলতা পরাও হতো না। আলতা ওইভাবে বেঁধে মা ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিল। এখন আবার গরমকাল পড়েছে, মা দেখি আগের দিন আলতা পরেছে। তারপর মাকে বললাম চলো একদিন আলতা পরি। আর এমনি প্রায় সময় এখানে যখন থাকি মা আর আমি আলতা। আমার বিপ্লব বাড়ি থাকলে আলতা পলা শোলক বলতো। আজকে দুপুরবেলা ফোন করে আমার বলছে কি মা তোরা তো আজকে তেলাপুঁই মাছ খাওয়া না। আমি বলছি তুই কোথায় খবর পালি? তাহলে আমি খবর পাই। পাতা আরে ধরতে হবে, পেছন দিকটা একটা কাটে নেওয়া, বাড়ি ঝাঁটা টাটা কিচ্ছু নেই। নমস্কার, সাথী বিপ্লব ব্লগে আরো একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আপনারা ভালো আছেন তো? আমি কখনো ভালো থাকি, আবার কখনো একটু অসুস্থ হয়ে যাই। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম যা হবে আপনারা তো থাকবেন সঙ্গে। আশা করি পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তো চলুন কি কাজ হচ্ছে দেখা যাক। প্রথম কাজ হচ্ছে আমার চুলটা একটু ছাড়িয়ে দাও। আর আমার কাজ, আমি খুব ভারী কাজ বলতে আমার চুল ছাড়া নেই। ও তুই চুল কাটতে পারিস না? নিজেই বলে আমার লাঠি নিয়ে তাড়াবে, বুঝলি কমল? ওর বলছে তো পরে কিন্তু পেটাবে। যদি হ্যাঁ বলতে বলতে চুলগুলো কেটে দে, ওদিকে ওটা দিন উঠে দাঁড়াবো। এই পাশে একজন কমেন্ট লিখেছে জানো মা, যে বৌদিমণি তোমার সঙ্গে মিলি মহারানী থাকে, তোমারও চুল সুন্দর, মিলি মহারানীরও চুল খুব সুন্দর। আমাদের মিলির চুল যদি এতদিন রাখা হতো তা কত চুল হতো, গোছাতে জানে না বলে কেটে কেটে দেওয়া হয়। আরে ওর মা ওর দুটো ঝুঁটি বেঁধে দেবে তো কাঁদবে। ওর চুলটা সবসময় ও ছেড়ে রাখবে একটা হেয়ার ব্যান্ড দিয়ে, ব্যাস এটা চাই ও। কিন্তু ওকে তো ঝুঁটি বাঁধলে বেশি সুন্দর লাগে, ও নিজেও জানে না। আগের দিন ওদের বাড়ি গেছিলাম, এমনি একটু চল জল আনতে যাবো, দেখি বিকালে ওর মা ওর চুল বেঁধে দিচ্ছে। তা কি জোরে কেঁদে উঠলো। আবার ওর মা ছেড়ে দিয়ে ওই এমনি শুধু নর্মাল ছেনে দিয়ে একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছে, তারপর ও শান্ত হলো। কোমলও তো করিস না? কমল ওর চুলটাকে নিয়ে দেয় তো, কোমলও চুল বেঁধে দেয়। কোমলই বেঁধে দেয়। কোমল খুব যত্ন করে মিলিস। আমাদের এখানে আস্তে আস্তে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে মুরগির ছানাগুলো, ওরা রাতেও তো এখানে থাকে, উপরে বস্তা দেওয়া, ওদের ঘরের যে চাল তার উপরে বস্তা দেওয়া। তা মা আবার এখন একটা প্লাস্টিক এনেছে, সেই প্লাস্টিকটা দিয়ে দেবে। মুরগি পালন করছি আমি নামে, জ্বালা যত সব মার, তাই না? খাবার দেওয়া, জল দেওয়া, ওষুধ দেওয়া আমি এনে দিয়ে ছাড়ান। এটা হচ্ছে বাবা করে দিয়েছিল এই চালটা। এই যে কালো প্লাস্টিকটা এখন এর উপরে দিয়ে দেবে মা। আমাকে হেল্প করতে হবে, ধরবো? দিলে আর উড়বে না। এই যে আমি কিছুটা হেল্প করে দিলাম প্লাস্টিক টিক ধরে, আর কাঠকুটোগুলো মাই দিয়েছে সবটা। এবার কেদের পর্দা টানিয়ে দেবে। এখানে 1 কাপ চা নিয়ে যাচ্ছি, ভাই আর বাবা ওদিকে কাজ করছে। বাবা এখন আর চা খায় না, ভাই একাই খায়, তাই ভাইয়ের জন্য একটু চা নিয়ে যাচ্ছি। পিলিয়ার থেকে এই লাঠির গা, তারপর আবার পিলিয়ার, এইখানে সরু আমাদের বাড়ির গাছের যে বাঁশগুলো ছিল সেই বাঁশগুলো দিয়ে ঘেরা দিয়ে দিচ্ছে। এই যে বাবা আর ভাই কাজে লেগে পড়েছে।
বাবা একটু ধরে দিচ্ছে, আর ভাই এই যে সেই তার আছে, এই তারগুলো দিয়ে ভালোভাবে বেঁধে রাখছে। চৈত্র মাস পড়ে গেছে, ঝড় বর্ষা শুরু হয়ে গেছে আমাদের এখানে একরকম। আর সেই জন্য বাইরেও এখন রান্না করছি না, ঘরের ভেতরে রান্না করছি। আর সেই রান্নার জন্য কাঠ কুটো, আর এখন বাইরেও রাখা হচ্ছে না, ঘরে কিছুটা করে রেখে দেওয়া হচ্ছে। কখন না ঝড় বৃষ্টি সকালে উঠেইতে আবার উনানে রান্না করতে হয়, সেজন্য এখন এসছি এখানে কিছুটা পরিমাণে কাঠ নিয়ে যাব। হ্যাঁ, শুনো না, ঝাড়াতে না, পাতা আঁকা গোড়া জ্বালা হবে না, যা হাওয়া হচ্ছে ঘরে করলে আঁকা গোড়া জ্বালা হবে। বললো পড়েছে আমের গুটি পড়ে ভর্তি হয়ে গেছে। থালকুড়ি পাতাই কি তো তুলতে হবে। তুলতে হবে আস্তে আস্তে। তুমি মিক্সি চালানো শিখবে, আমি কেন চালাই শিখবো? আমি রান্না করবো, তুমি এই সব পাতা টাতা যা বাটার দরকার একটু ঝট করে তুমি মেশিনটা ঘুরিয়ে দিলে হয়ে গেল। নাহলে আমাকে রাতে রাতে আবার উঠতে হবে, উঠে ফের বেটে নিয়ে বসতে হবে। অনিমেষের সঙ্গে বলে এই ঘরের তো একটা ছোট করে ওই তার বাড়ি একটা বোট করে নেওয়া, এখান থেকে তো ওখানে ওপরে লাগানো যাবে না, দেখলাম না, আলাদা একটা তারের বোট না করলে হয়। এখন এই যে এইগুলো নিয়েছি দুপুরে রান্নার জন্য, তারপরে আবার পরে বার করে করে ঘরে কিছু রাখতে হবে। আমি কিছুটা কাঠ বার করে ঘরে রেখে এসেছি দুপুরে রান্নার জন্য, আরও এখনও কিছুটা পরিমাণে কাঠ বার করে রেখে দেবো, যাতে হঠাৎ ঝড় বৃষ্টি আসলে অসুবিধা না হয়, একেবারে রান্নাঘরে তুলে রাখবো। আর মা এখানে আমি কাঠ তো বার করছিলাম যখন, তখন দেখেছে থানকুনি পাতা হয়েছে ভালো এই ধানের জমির পাশে, তো সেই পাতা তুলতে বসে পড়েছে। আমরা কখনই আলোচনা করছিলাম না যে এবার একটু থানকুনি পাতা খেতে হবে, এই সময় থানকুনি পাতা হয়। হ্যাঁ, হ্যাঁ, এখানে কত ভালো বড় বড় পাতা। এই আমি এদিকে বড় মোটা কাঠ ছোট কাঠ করে 3 বোঝা মতো বার করেছি। বড় কাঠের ওই যে একটা বোঝা, ওটা আমাকে দুবার নিয়ে যেতে হবে, 4 বোঝা মতো হয়েছে। আর বার করব না, পরে অন্য সময় বার করব। আর এদিকে মা হচ্ছে সেই থানকুনি পাতা তুলে আর বাঁচতে বসে গেছে, কারণ মা জানে এখন বাজলেও মাকে বাঁচতে হবে আর পরে বাজলেও মাকে বাঁচতে হবে। তো আমি এদিকে কাজ করছিলাম, সেই সময় মা এই বেছে নিচ্ছে পাতাগুলো একেবারে তুলে। বাসা জালি পাতা তো বাসা, শুধু বাসা। আর সেদিকে এই যে আমাদের পাশের বাড়ি কাকিমাদের ধানের জমি, সেখানে গরমের ধান চাষ করেছিল। গরমের ধান এখন দেখছি একটা আধা করে ফুলে বার হচ্ছে, আস্তে আস্তে ধান ফুলে বাড়ানোর সময় এসে গেছে। এই পালং শাকের মধ্যে একটা বরবটি গাছ হয়েছিল, আর এই বরবটি গাছটা থেকে প্রায় 2-3টে করে বরবটি ওঠে। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, সবাই একটু শুক্তো খেতে চায়, তাই সব রকম সবজি দিয়ে একটা শুক্তো করে এই যে 4টে উঠেছে, আর হয়তো একটা আধা উঠবে। এই যে এখান থেকে এই একটা উঠবে, আর নেই। তো যে কটা হয়েছে সব রকম সবজির সঙ্গে দিলে বেশ ভালোই লাগে। এই যে সেই পুরাতন পুঁই শাকের
মাচা, তার উপরে দেখছি এখন কিছু কিছু নতুন পুঁই শাক হয়েছে। এই পুঁই শাকগুলো তুলে নিয়ে আজকে দুপুরে রান্না করব। এখন আর আমরা বাজার থেকে রসুন কিনি না। রসুনগুলো খাওয়ার মতো হয়েছে, তবে একেবারে এখনও গাছ মরে যায়নি বলে সবটা তুলে নিচ্ছি না। যখন যেমন প্রয়োজন হচ্ছে বাগান থেকে তুলছি প্রয়োজন অনুযায়ী। তুলবো দেখো। না, তুলতে হবে না, হয়ে যাবে। ঠিক আছে কোথায় বাগানের মধ্যে একটা নেট আছে না? সর্দি দীপশিকা, তোরা কোথা থেকে তেঁতুল এনেছিস? দিদার বাড়ির ধারে ছিল, আমরা খুঁজে এনেছি। ঠিক আছে। আর এই যে কাকিমাদের বললাম, মিলে দিয়ে তেঁতুলগুলো অনেক টক। আগের সময় একটা খাচ্ছিলাম, কি টক। ছাগলগুলো আর ও মাথায় নিয়ে যাও না বিকেলবেলা, ছেলেগুলি আসবে না একটু পরে, যে খড় দিচ্ছে এরা মশাই টানাবো ছাগল ঘর। একটু তেঁতুল কাটতে বাকি দিয়েছে, বটি টটি না নিয়ে দাও দিন, আমার ধান একটু সে তো দিচ্ছি। ওরা সেই একদিন বলেছিলাম কটা টক আমাকে একটু এনে দিস, ওরা তো প্রতিদিন বলতে গেলে স্কুল থেকে আসার সময় একটা দুটো করে এনে দিচ্ছে। ভালোই এসে তুই কানে দাও দিয়ে দিলি, ওই হাতে শুকিয়ে লবণ দিয়ে থুইন কখন কিছু লাগে তোরা একটু ওই চানাচুর মুড়ি টুড়ি খাও। নালতা পারবো তা সে চ্যান করে উঠে তখন তো মনে করছিস সময় পাচ্ছি না মন থাকতে না। দল বেঁধে আলতা পড়তে সেইটা আফসোস করছো? একটুখানি ওয়েট করলে এসে যাবে সাঙ্গপাঙ্গ আমার। সে তো যাবে আগে। ওই দল বাঁধা বলতে কি এখানে বেশি লোক বা ছিল না, নদীতে জাল টানতে যেতাম, তাই সব ওই আলোচনা করবে মরা নিগুন তাহলে একটু দুদিন আলতা পুরে নেবো, তা আমার বাড়ি যাবে, এরা নেমন্তন্ন করা হবে ওখানে। এবার দুপুরবেলা খাই উঠে সব আসবে, সব বলতে বেশি লোক হবে না, হয়তো 3 জন নয় 4 জন, এর বেশি হবে না, বেশি লোক ছিল না তো এখানে। আলতা পারবো আনন্দ করে, কিরা কার ফরি দেবে, কিরা কার গায়ে বেশি করে মাখিয়ে দেবে, দে হয় সে সব গড়ি পারবে। কাল পড়েছিল বলে দুজনার আলতা পরা হতো না, আলতা ওইভাবে বেঁধে মা ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিল। এখন আবার গরমকাল পড়েছে, মা দেখি আগের দিন আলতা পরেছে, তারপর মাকে বললাম চলো একদিন আলতা পরি। আর এমনি প্রায় সময় এখানে যখন থাকি মা আর আমি আলতা পরি। আর বিকালে ধরো করছি, সেই সময় যদি পাশের বাড়ি কাকিমা যায় তা বলে বৌমা একটু আলতা দাও একটু পরে নি কাজের জ্বালায় বাড়ি পড়ার সময় হয় না বলে আবার আমি করতে থাকবো, সেখান থেকে কাকিমাও করে যায়। এখন ভয়ে ভয়ে আছি যে ছানাগুলো না এসে সব বায়না ধরে যে আলতা পরিয়ে দেবো, ওদেরও আসার সময় হয়ে গেছে আর আমরাও এখানে আলতা পরতে বসছি। চৈত্র মাসে চড়কে আবার একটু আলতা কিনতে হবে, তাই না? এই আলতাটা তোমার কবেরকার মনে আছে? আমি বলে প্যাকেট দেখেই বুঝতে পেরে গেছি, তুমি বলো দেখি তোমার কিরম মনে আছে। কি জানি আমার অত মনে থাকে না। এই আলতাটা তোমার সেই যে দুর্গাপূজা চলে গেল তার আগের দুর্গাপূজা, মানে যখন আমি বিদ্যাধরপুরে থাকতাম তখন তোমাকে দিয়েছিলাম। তারপর এবছরে মামি তো আবার একটা গিফট করেছিল, ওই
মিলির মা মামি। আলতা, আমি আলতাটা খুব পরতাম, চান করে উঠে ঠাকুর ভোগতে বেরিয়ে আলতা সিঁদুর পরে তারা রান্না করতে আসতাম। এই অসুস্থ হওয়ার পরে পায়ে ব্যথা, পাশ ফেরাতে পারিনি, ঘুরতে পারিনি, তাই আর আলতাটা পরা কমে গেছে। না আমি আলতা আর সিঁদুর চান করে উঠে প্রত্যেক দিন পরতাম, ওটা আমার শখ। তোমার ছিল বলে তো এবছর আর তোমাকে কিনে দিইনি, মামিকে দিয়েছিলাম, সুলতা দিকে দিয়েছিলাম। আলতা মনে হচ্ছে একটা আছে। হ্যাঁ, মামি যেটা দিয়েছিল সেটা মনে হচ্ছে আছে। কেন রাজীবের মাটা পাঠিয়েছিল হ্যাঁ, তোমার জন্য রাজীবের মা একটা পাঠিয়েছিল আলতা সিঁদুর। রাজীব হচ্ছে আমাদের বাড়িতে টিউশন নিতে আসে, একটা বাচ্চা ছেলে। তার মা দুর্গাপূজার পরে মানে দশমীর দিনে মায়ের জন্য আলতা সিঁদুর পাঠিয়েছিল, তাই কিনা বলো? হ্যাঁ, আমি আবার ওর মার জন্য পরে একটা কিনে পাঠালাম, মিষ্টি পাঠালাম। আমার বিপ্লব বাড়ি থাকলে আলতা পালা শোলক বলতো। আজকে দুপুরবেলা ফোন করে আমার বলছে কি মা, তোরা তো আজকে তেলাপুঁই মাছ খাওয়া না? আমি বলছি তুই কোথায় খবর পালি? তাহলে আমি খবর পাই। হ্যালো, আমার কাছে ফোন করেছিল, তখন আমি রান্না করতে বসে জিজ্ঞাসা ছিল কে কি করছে। তুমি তো বসলে আর পরে ওঠে গেলে, একটু ভালো করতে বললেন। তোর পা ব্যথা, এদিক ওদিক ঘোরাতে গেলি হয় না। তুই একটু ভালো করে পরের দিন আমি একটু দেখি। আমি তো আলতা এরাই কোনোদিন পরিনি, এখানে এসে তোমার সঙ্গে পরে পরে ভালো লাগে বেশ। আলতা পরতে হয়, নতুন বউঝি কেমন টুকটুক করতে পায়, সবসময় আলতা পরবা স্যান করে উঠে। আচ্ছা, স্নান করে উঠে না, এই তুমি পড়ো তখন দেখে একটু ঝোঁক হয় তখন পড়ি। আমি তো স্যান করে উঠে পরে তাই বাইরে বেরিয়ে আজকের সেই গোপালের জামা কাপড় খুলে সাবান দিতে গিয়ে এটা সেটা করতে করতে আর মনে নেই। গোপালের শীতের জামা কাপড় খুলে গরমের জামা কাপড় পরেনি হলো না। গোপালের আরো কিছু ড্রেস ওই বাড়িতে আছে, আমার হয়নি। আর ওই বাড়ি বেড়াতে যাবেন যখন তখন পরবেন না। বাচ্চাদের একদিন বলেছিলাম কটা তেঁতুল এনে দিতে, ওরা এখন রোজ এনে দিচ্ছে। আর সেই কথায় আছে না, বিন্দুতে বিন্দুতে সিন্ধু, তা আমার তাই হয়ে যাবে, দেখবে এত তেঁতুল হয়ে যাবে যে আর রাখার জায়গা পাবো না আমি লাস্টে। আজকে স্কুল থেকে ফিরেছে সব ঠাম্মা ঠাম্মা করে ফিরেছে, ও ঠাম্মা ও ঠাম্মা ও ঠাম্মা। তাই তো বলছি, সেই বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়ে যাবে আমার। এই যে তেঁতুলগুলো একটু খোসা ছাড়িয়ে রোদে দিয়েছিলাম, আর আজকের ওরা দিয়ে গেছে ওইভাবে, সেইগুলো সব এখন দানা বার করে দিচ্ছে মা কেটে। আর এই দানাগুলো গুছিয়ে রাখা হবে বাবার জন্য, বাবা তেঁতুল গাছ রোবে দিয়ে সেই তেঁতুল বিক্রি করবে, সেই জন্য দানা রেখে দেবো। বাবা হলো গোপাল ভাঁড়, তেঁতুল গাছ লাগাবে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে নিয়ে যাবে। গোপাল ভাঁড়ের তেঁতুল গাছ লাগানো গল্প। তেঁতুল কাটা কমপ্লিট, এই তেঁতুল কেটে দিছি, এতে লবণ দিয়ে ভালো করে পিজে কালকে আবার রোদি দেওয়া, দে কুটোয় পুড়ে রেখে দেওয়া। ঠিক আছে ঠিক আছে, যাও, আমার একটু হাত দেওয়ার জল দাও। পাতা আরে ধরতে হবে, পেছন দিকটা একটা কাটে নেওয়া। এই বাড়ি ঝাঁটা টাটা কিচ্ছু নেই, তাই একটুখানি এসব তোলা শিখলে হয় না। বাড়ির জিনিস নষ্ট হয়ে পুচে যাচ্ছে, উনুনে দিয়ে পোড়াচ্ছে, তারটা জিনিস গোছায় না। এরম ভাই আস্তে আস্তে ধরে এই একটা করে তোলো, তুলে পাতাগুলো কাঠিগুলো গোছাও, গুছিয়ে একটা ঝাঁটা করে নিয়েন বাবার কাছ থেকে। কবে শেখবা তোমরা তা কি জানি, আর কাজ করলি কত সময় লাগে। এই যদি তোলো দিন দেখি, আমি একটু দেখি, তুলতে পারবা? হ্যাঁ তোলো। এবার গিয়ে নিয়ে এসো না একটু এই জায়গা, যাও না, ওই একা বলে ডাকাটাই করতে চাও না।
কাটে যাচ্ছে বারবার। লক্ষ্য রাখতে হবে মানে বেরিয়ে কাটি দিয়ে যেতে চলে যাবে। এটা নেব ভালো লাগता इधर এখন রাখো, আর কাটতে হবে না। ও পাতা শূন্য হয়ে গিয়ে খুব। বেশি সময় হয়ে গেছে হ্যাঁ, পরে। একটু নরম হলে ভালো কাটা যায়। এখন তো বন্ধুরা, আজকে সারা দিনের কাজকর্ম, সেই সঙ্গে সঙ্গে শাশুড়ি বৌমা একটু সাজুগুজু করলাম, খুব একটা বেশি না। তো আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী দিনে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সব সময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।